বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গণিত তৃতীয় বর্ষের সম্মান শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি। আমি প্রফেসর মোহাম্মদ কফিলুর রহমান, তোমাদের রিয়াল অ্যানালাইসিস ক্লাস নিচ্ছিলাম। আজকে আমাদের 9 নম্বর লেকচার, লিমিট অ্যান্ড কন্টিনিউটি অফ রিয়াল ফাংশনস আমি পড়াবো। আশা করি তোমরা উপভোগ করবা। এখানে আমাদের কন্টিনিউটির আমরা একটা ক্লাস নিয়েছি, একটা লেকচার দিয়েছি। এবার এটা আমাদের দ্বিতীয় লেকচার। এখানে আমাদের যেটা আছে, প্রথমে আমরা একটা থিওরাম সম্পর্কে বলবো। আমাদের থিওরামটা হচ্ছে স্টেট অ্যান্ড প্রুভ দ্য ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম ফর কন্টিনিউয়াস ফাংশন। কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে মধ্যমান উপপাদ্য বর্ণনা করো এবং প্রমাণ করো। তাহলে আগে প্রথমে বলা আছে স্টেট অ্যান্ড প্রুভ। স্টেট অ্যান্ড প্রুভ মিনস আমাদের থিওরামটা বর্ণনা করতে হবে এবং সেই বর্ণনা অনুযায়ী প্রমাণ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে কন্টিনিউয়াস ফাংশন দেওয়া আছে, আমরা সেটা প্রথমে স্টেটমেন্ট মানে বর্ণনা করা। লেট এফ বি এ কন্টিনিউয়াস ফাংশন অন ক্লোজ ইন্টারভ্যাল এ বি। তাহলে ক্লোজ ইন্টারভ্যাল এ বির ভিতরে এফ অফ এক্স বা শুধু এফ ফাংশনটা কন্টিনিউয়াস দেওয়া আছে, অ্যান্ড বলা আছে এফ অফ এ নট ইকুয়াল টু এফ অফ বি। অর্থাৎ আমাদের যে ইন্টারভ্যালটা দেওয়া আছে এ বি ইন্টারভ্যাল, ক্লোজ ইন্টারভ্যাল এ বি, এই প্রান্তবিন্দুতে এ এবং বি বিন্দুতে ফাংশনের মান আমাদের অসমান দেওয়া আছে। এফ অফ এ নট ইকুয়াল টু এফ অফ বি। তাহলে এখন আমাদের দেখাতে হবে দেন শো দ্যাট এফ অফ এক্স অ্যাসিউমস এভরি ভ্যালু বিটুইন এফ অফ এ অ্যান্ড এফ অফ বি। অর্থাৎ আমাদের যে ফাংশন দেওয়া আছে, এফ অফ এক্স যে ফাংশন দেওয়া আছে, তার সকল মান এফ অফ এ এবং এফ অফ বি এর মাঝে থাকবে, কিন্তু এফ অফ এ এবং এফ অফ বি অসমান। তাহলে এটা হলো আমাদের স্টেটমেন্ট বা বর্ণনা। তাহলে বর্ণনাটা দাঁড়ালো কি, ফাংশনটা কন্টিনিউয়াস দেওয়া আছে ক্লোজ ইন্টারভ্যাল এ বিতে এবং এফ অফ এ নট ইকুয়াল টু এফ অফ বি। তাহলে এফ অফ এক্স অর্থাৎ ফাংশনের যাবতীয় মান এফ অফ এ এবং এফ অফ বি এর মাঝে থাকবে। তো আমরা এখন প্রমাণ করি। ওই ধরনের আমরা একটা মান ধরলাম কে বি এনি নাম্বার বিটুইন এফ অফ এ অ্যান্ড এফ অফ বি। এফ অফ এ এবং এফ অফ বি এর মাঝে আমরা যে কোনো একটা মান ধরলাম কে। আর তার আগে আমরা বলি এফ অফ এ বিন্দুতে ফাংশনাল ভ্যালুটা হচ্ছে আমাদের এফ অফ এ। একইভাবে বি বিন্দুতে ফাংশনাল ভ্যালুটা এফ অফ বি। আর এখানে মাঝে একটা বিন্দু দেওয়া আছে বা রিয়েল নাম্বার কে দেওয়া আছে, যেটা এফ অফ এ এবং এফ অফ বি এর মাঝে থাকবে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এ বি যদি ওপেন ইন্টারভ্যাল হয়, তাহলে এর মাঝে যে কোনো একটা বিন্দু সি আছে, যেখানে এই সি বিন্দুতে ফাংশনাল ভ্যালু আমরা পাবো ফাংশনাল ভ্যালু এফ অফ সি সমান প্রমাণ করতে হবে। এখানে আমরা যে কথা উল্লেখ করলাম এফ অফ এবং এফ অফ বি এর মাঝে বিন্দুটা হচ্ছে আমাদের কে। আমাদের তাহলে প্রমাণ করতে হবে সি বিন্দুতে যে ফাংশনাল ভ্যালুটা হবে এফ অফ সি কে তার সমান হবে। এটাই আমাদের প্রমাণের বিষয়। এটাই আমাদের প্রমাণ করতে হবে। এখন আমরা এটা প্রমাণ করার জন্য নতুন একটা ফাংশন বিবেচনা করলাম, চুজ করলাম জি অফ এক্স। জি অফ এক্স একটা ফাংশন চুজ করলাম সেম ইন্টারভ্যালের ভিতরেই, কারণ যেহেতু ইন্টারভ্যালটা ক্লোজ, তাহলে কাজে আমাদের সব কিছু ক্লোজ ইন্টারভ্যাল এবির ভিতরেই করতে হবে। তা আমরা ওইরকম একটা ফাংশন চুজ করলাম জি অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ এক্স মাইনাস কে। তাহলে এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে কাজটা করতে হবে, এখন আমাদের জি অফ এক্স এর পরিচয় জানতে হবে। তো জি অফ এক্স এর পরিচয় যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের এফ এক্স এবং কে এর পরিচয় জানতে হবে। তা আমাদের স্টেটমেন্টে দেওয়া আছে এফ অফ এক্স ফাংশনটা কন্টিনিউয়াস ফাংশন। আর আমরা বুঝতে পারছি কে যে কোনো একটা রিয়েল নাম্বার অর্থাৎ একটা কনস্ট্যান্ট নাম্বার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এফ এক্স কন্টিনিউয়াস এবং কেও কন্টিনিউয়াস। আমরা ইতিপূর্বে বা আগের লেকচারে দেখেছি কন্টিনিউয়াস ফাংশন কোন কোন ক্ষেত্রে হয়। কনস্ট্যান্ট ফাংশন ইজ অলওয়েজ কন্টিনিউয়াস। তাহলে কে কন্টিনিউয়াস, এফ এক্সও কন্টিনিউয়াস। তাহলে দুটো কন্টিনিউয়াস ফাংশন যদি আমরা বিয়োগ করি, তাহলে সেটাও কন্টিনিউয়াস হবে। তাহলে কাজে আমরা বলতে পারি জি অফ এক্স ফাংশনটা কন্টিনিউয়াস। যেহেতু এফ এক্স এবং কে কন্টিনিউয়াস, তাহলে কাজে জিউ
কন্টিনিউয়াস ফাংশন আমরা পেয়ে গেলাম। তাহলে জির পরিচয় পেয়ে গেলাম, জি ফাংশনটা একটা কন্টিনিউয়াস ফাংশন অন ক্লোজ ইন্টারভ্যাল এবি। এখন যে কথাটা আমরা বলতে চাচ্ছি, আমাদের এখানে বলা হচ্ছে কে বিন্দুটা, অর্থাৎ কে বিন্দুটা আছে, কে লাইজ বিটুইন এফ অফ এ অ্যান্ড এফ অফ বি, কে এফ অফ এ এবং এফ অফ বি এর মাঝে আছে। তাহলে এই কেটাকে কিভাবে আমরা ধরতে পারি, আমরা সেটাই উল্লেখ করেছি। নাও কে লাইজ বিটুইন এফ অফ এ অ্যান্ড এফ অফ বি, তাহলে কে যেহেতু এফ অফ এ এবং এফ অফ বি এর মাঝে আছে, তাহলে আমরা বলতে পারি কে বিন্দুটা এফ অফ এর চেয়ে বড় হতে পারে, এফ অফ বি এর চেয়ে ছোট হতে পারে, অর্থাৎ এফ অফ এ লেস দেন কে লেস দেন এফ অফ বি। অথবা অন্যটা হতে পারে, কারণ এ বিন্দুতে হয়তো দেখা গেল ফাংশনাল ভ্যালু বড়, বি বিন্দুতে ফাংশনাল ভ্যালু ছোট, তাহলে সেই ক্ষেত্রে ঘটবে এফ অফ বি লেস দেন কে লেস দেন এফ অফ এ। তাহলে দুটোই ঘটতে পারে। তাহলে এই কারণে আমরা দুটোর কথা উল্লেখ করেছি, এফ অফ এ লেস দেন কে লেস দেন এফ অফ বি, অর এফ অফ বি লেস দেন কে লেস দেন এফ অফ এ। তাহলে দুটোর কাজ তো একসঙ্গে করা যাবে না, আমরা কাজের সুবিধার্থে, আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা একটা চুজ করলাম, এফ অফ এ লেস দেন কে লেস দেন এফ অফ বি। তো এই কথাটা অবশ্যই উল্লেখ করতে হবে, দ্য প্রুফ ইন দ্য আদার কেস ইজ সিমিলার, অর্থাৎ এটার ক্ষেত্রেও যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে একইভাবে প্রমাণ হবে। তাহলে এই অবশ্যই এই কথাটা অবশ্যই আমাদের এই ধরনের প্রমাণে উল্লেখ করতে হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের যে ফাংশনটা আমরা ধরেছি, আমরা চুজ করেছি এফ অফ এ, এফ অফ এ লেস দেন কে এফ অফ বি, এফ অফ বি। আর আমাদের দেওয়া আছে বা আমরা ধরেছি জি অফ এক্স ইকুয়াল এফ অফ এক্স মাইনাস কে। আমরা এবার এ এবং বি বিন্দুতে জি অফ এক্স ফাংশনের মান বের করব। তাই জি অফ এ ইকুয়াল এফ অফ এ মাইনাস কে লেস দেন 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এটা লেস দেন 0 হলে কি করে, যেহেতু এখানে কে বড়, এফ অফ এ ছোট, কাজে এখানে ছোট সংখ্যার সাথে বড় সংখ্যা বিয়োগ করেছি, কাজেই এটা নেগেটিভ আসবে। একইভাবে আমরা জি অফ বির মান বের করি, জি অফ বি ইকুয়াল এফ অফ বি মাইনাস কে। খেয়াল করি এবার কিন্তু পজিটিভ, কারণ এবার এফ অফ বি বড়, এফ অফ বি বড়, এফ অফ বি বড়, কে ছোট, কাজে এটা পজিটিভ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখান থেকে লক্ষ্য করছি ফাংশন দুটা এ এবং বি বিন্দুতে জি ফাংশনটা অপোজিট সাইন হলো, বিপরীত চিহ্ন চলে আসলো। তাহলে এই কথাটা আমরা এখানে উল্লেখ করতে চাই। নাও সিন্স জি ইজ কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভ্যাল এ বি অ্যান্ড জি অফ এ অ্যান্ড জি অফ বি হ্যাভ অপোজিট সাইন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ এবং বি বিন্দুতে জি অফ এ ফাংশন, জি অফ এক্স ফাংশনের যে ভ্যালু পাওয়া গেল সেটা বিপরীত চিহ্ন বিশিষ্ট চলে আসছে। তাহলে কাজে এইরকম একটা থিওরাম আছে, কোনো ইন্টারভ্যালের ভিতরে যদি একটা ফাংশন বিপরীত চিহ্ন বিশিষ্ট মান দেয়, তাহলে আমরা বলবো তাহলে ওই যে বিন্দুটা আমরা ধরবো সি বিন্দু অথবা অন্য কোনো বিন্দু, সেই বিন্দুতে ফাংশনের মান হবে 0। অর্থাৎ আবার বলছি, যেহেতু জি অফ এ এবং জি অফ বি বিপরীত চিহ্ন বিশিষ্ট মান আমরা পেয়ে গেলাম, তো কাজে বলতে চাচ্ছি তাহলে ওপেন ইন্টারভ্যাল এবির ভিতরে একটা বিন্দু সি পাওয়া যাবে, কমপক্ষে একটা বিন্দু সি পাওয়া যাবে যেখানে ওই সি বিন্দুতে ফাংশনের মান 0। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জি অফ সির মান আমরা ফাংশন থেকে বের করতে পারি, এখান থেকে বের করতে পারি জি অফ সি ইকুয়াল এফ অফ সি মাইনাস কে। হ্যাঁ, তাহলে লক্ষ্য করি জি অফ সির মানটা আমরা বসিয়ে দিলাম, জি অফ সির মান হচ্ছে আমাদের এফ অফ সি মাইনাস কে, জি অফ সির মান এফ অফ সি মাইনাস কে, আর রাইট সাইডে 0 আছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এফ অফ সি ইজ ইকুয়াল টু কে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো আমাদের স্টেট অ্যান্ড প্রুফ ফর ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম ফর কন্টিনিউয়াস ফাংশন, অর্থাৎ কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে আমরা ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম প্রমাণ করলাম। এবার নেক্সট হচ্ছে আমাদের ইউনিফর্ম কন্টিনিউটি। আমরা এর আগে কন্টিনিউটি দেখেছি, এবার ইউনিফর্ম কন্টিনিউটি দেখব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কন্টিনিউটি বলতে কি বুঝি আমরা জানি, ঠিক একইভাবে আমরা ইউনিফর্ম কন্টিনিউটি বা সুষম কন্টিনিউটি বলতে কি বুঝি সেটা আমরা এখন আলোচনা করতে চাই। প্রথমে আমরা বলছি লেট এফ বি এ ফাংশন ডিফাইন অন ক্লোজ ইন্টারভ্যাল এ বি।
তাহলে এফ ফাংশনটা ক্লোজ ইন্টারভেল এবিতে কন্টিনিউ ফাংশনটা ডিফাইন করা আছে, আমরা ওই এফ ফাংশনকে ইউনিফর্ম কন্টিনিউয়াস বলবো ওই ইন্টারভেলে if given epsilon greater than 0 there exists a delta is equal to delta of epsilon greater than 0 but independent of x belongs to I such that আমরা এখানে একটু কথা বলতে চাই যেটা হচ্ছে if for all epsilon greater than 0 there exists a delta equal delta of epsilon greater than 0 প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই কথাটা বোঝার চেষ্টা করতে হবে। এখানে বলা আছে ফর অল এপসিলন গ্রেটার দেন 0 এপসিলন সকল এপসিলন 0 চেয়ে বড় তবে অতি ক্ষুদ্র সংখ্যা কিন্তু এপসিলন পজিটিভ বটে কিন্তু অতি ক্ষুদ্র পজিটিভ সংখ্যা। তারপরে বলা হচ্ছে দেয়ার এক্সিস্ট এ ডেল্টা ইজ ইকুয়াল টু ডেল্টা অফ এপসিলন গ্রেটার দেন 0। এই কথাটার মিনিং হলো ডেল্টা ইজ ডিপেন্ডেন্ট অন এপসিলন, ডেল্টা ইজ ডিপেন্ডেন্ট অন এপসিলন। ডেল্টা কার উপর ডিপেন্ড করে? এপসিলনের মানের উপর ডিপেন্ড করে। এরপরে কথাটা বলা আছে বাট ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স বিলংস টু আই, অর্থাৎ ডেল্টা শুধুমাত্র এপসিলনের মানের উপর নির্ভর করে কিন্তু এক্স এর মানের উপর নির্ভর করে না। অর্থাৎ কন্টিনিউটি এবং ইউনিফর্ম কন্টিনিউটির মধ্যে এটা একটা বড় ধরনের পার্থক্য। কন্টিনিউটির ক্ষেত্রে শুধু বলা আছে ডেল্টা ইজ ডিপেন্ডেন্ট অন এপসিলন, অ্যান্ড আদার্স যেগুলো প্যারামিটার থাকবে তাদের উপরেও ডিপেন্ড করবে, কিন্তু ইউনিফর্ম কন্টিনিউটির ক্ষেত্রে ডেল্টা শুধুমাত্র এপসিলনের মানের উপর নির্ভর করবে, অন্য কোনো মানের উপর নির্ভর করবে না। কন্টিনিউটির ক্ষেত্রে এপসিলনের মানের উপরে নির্ভর করবে এবং অন্যান্য যে আমাদের ইন্টারভ্যাল দেওয়া থাকবে তার মানের উপরও নির্ভর করবে। এটা হলো বড় পার্থক্য এই দুটোর মধ্যে। তাহলে আমরা বলবো আমাদের ইন্টারভ্যালের ভেতরে দুটো বিন্দু আমরা ধরে নেব। আমাদের যে ইন্টারভ্যাল ক্লোজ ইন্টারভ্যাল এবি যাকে আমরা আই দ্বারা ডিনোট করেছি সেখানে আমরা x1 x2 ধরেছি। তাহলে x1 এবং x2 বিন্দুতে ফাংশনের মান হবে ফাংশনের মানের ডিফারেন্সটা হবে আমাদের লেস দেন এপসিলন, অর্থাৎ এই যে আমরা এখানে এপসিলন পেয়েছি ক্ষুদ্র এপসিলন, তাহলে f of x1 মাইনাস f of x2 লেস দেন এপসিলন হবে এবং x1 এবং x2 বিন্দুতে এই মানের ডিফারেন্সটা হবে ডেল্টার চেয়ে ছোট। তাহলে কখন হবে? তাহলে আমরা আবার বলছি প্রথম থেকে f of x ফাংশনটা একটা ক্লোজ ইন্টারভ্যালের ভেতরে ডিফাইন করা আছে, তা আমরা ওই ফাংশনটাকে ইউনিফর্ম কন্টিনিউয়াস বলবো যদি সকল এপসিলন 0 চেয়ে বড় দেওয়া থাকে, যার জন্য আমরা একটা পজিটিভ ডেল্টা পাবো, কিন্তু এই ডেল্টাটা শুধুমাত্র এপসিলনের মানের উপর নির্ভর করবে কিন্তু অন্য কোনো মানের উপর যদি নির্ভর না করে তাহলে আমরা এই ফাংশনটাকে ইউনিফর্ম কন্টিনিউয়াস বলবো। আশা করি বুঝতে পেরেছ। হ্যাঁ, এরপর আমরা একটা এক্সাম্পল দেই তাহলে ব্যাপারটা আরও আমাদের একটু পরিষ্কার হবে। এখানে আমাদের এক্সাম্পলটা দেওয়া আছে আমাদের f of x is equal to x cube, ইন্টারভ্যালটা দেওয়া আছে মাইনাস 1 লেস দেন x লেস দেন 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাকে আমরা মডুলাস ফর্মে লিখতে পারি। মডুলাস ফর্মে লিখলে লেখা যাবে মডুলাস x লেস দেন 1। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইউনিফর্ম কন্টিনিউটি দেখাতে গেলে ইন্টারভ্যালের মধ্যে দুটো পয়েন্ট ধরতে হবে। আমরা ওইরকম দুটো পয়েন্ট ধরলাম x1 x2 বিলংস টু, এটা কিন্তু একটা ওপেন ইন্টারভ্যাল, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, ওপেন ইন্টারভ্যাল ফার্স্ট ব্র্যাকেট দ্বারা এইভাবে লিখতে পারি, অর্থাৎ x1 x2 বিলংস টু -1 1, অর্থাৎ a কেও আমরা এই ফর্মে লিখতে পারি, দ্যাট ইজ মডুলাস x1 লেস দেন 1 অ্যান্ড মডুলাস x2 লেস দেন 1। এটা লেখা যায়, আমরা তাহলে এটাও লিখতে পারি। তাহলে আমরা একটু দেখি ক্যালকুলেশনটা, যেহেতু আমাদের সময় কম আমরা কাজে বিস্তারিত এখানে লিখতে পারছি না। তাহলে আমরা ধরে নিলাম, তাহলে এটাকে মডুলাস ফর্মে লিখলাম। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ফাংশনটার গতিবিধি কিন্তু আমাদের হচ্ছে দেখাতে হবে মডুলাস f of x1 মাইনাস f of x2 লেস দেন এপসিলন হলে আমাদের দেখাতে হবে whenever মডুলাস x1 মাইনাস x2 লেস দেন ডেল্টা। আমরা যদি এই ফর্মে
আসতে পারি, তাহলে আমরা বলবো আমাদের ফাংশনটা ইউনিফর্ম কন্টিনিউয়াস। তাহলে আমরা সেই কাজটা করি। আমরা এখানে একটু ক্যালকুলেশনটা দেখি। ক্যালকুলেশনটা মান বসিয়ে দিলাম আমরা, এফ অফ এক্স ওয়ান মান এক্স ওয়ান কিউব, এফ অফ এক্স টু মান এক্স টু কিউব। আমরা এটা সূত্র ভেঙে দিলাম, অবশ্যই তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর আমরা এখানে দুটো ফাংশন গুণন অবস্থা থাকলে মডুলাস আলাদা করে লেখা যায়, আমরা সেটা লিখলাম। তারপরে এটা খেয়াল করি এক্স ওয়ান মাইনাস এক্স টু, এটা কিন্তু আমাদের ফর্মুলার জন্য লাগবে, তাই কাজে এটাকে আমরা বিস্তার করব না, বাকিটাকে আমরা বিস্তার করতে চাই। অর্থাৎ মডুলাস এক্স ওয়ান স্কোয়ার এক্স ওয়ান প্লাস এক্স ওয়ান এক্স টু প্লাস এক্স টু স্কোয়ার, এটাকে আমরা মডুলাস ফর্মে লিখলাম। লিখলে লেস দেন ইকাল টু চিহ্ন আসবে, সেটা লিখলাম লেস দেন ইকাল টু মডুলাস এক্স ওয়ান স্কোয়ার মডুলাস এক্স ওয়ান এক্স টু, তারপরে মডুলাস এক্স টু স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করে মডুলাস এক্স ওয়ানের মান লেস দেন ওয়ান, অর্থাৎ স্কোয়ার করলে ওয়ান থাকবে। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিলাম, মানগুলো বসিয়ে দিলে এখানে আমরা তিনটা মান পেয়ে যাচ্ছে, অর্থাৎ 3 হয়ে যাচ্ছে। অর্থাৎ মডুলাস এফ অফ এক্স ওয়ান মাইনাস এফ অফ এক্স টু লেস দেন 3 ইন্টু মডুলাস এক্স ওয়ান মাইনাস এক্স টু লেস দেন এপসিলন, সেটা আমাদের দেওয়াই আছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যে কাজটা করতে চাই শিক্ষার্থীবৃন্দ, এই 3কে আমরা এপসিলনের নিচে নিয়ে আসলাম, অর্থাৎ ভাগ দিয়ে দিলাম। অর্থাৎ তাহলে দাঁড়ালো কি মডুলাস এক্স ওয়ান মাইনাস এক্স টু লেস দেন এপসিলন বাই 2। এখান থেকে আমরা আমাদের যেটা করণীয় বা আমরা দেখলাম ডেফিনেশনে ডেল্টা ইজ ডিপেন্ডেন্ট অন এপসিলন, কাজে আমরা এপসিলন বাই 3কে ডেল্টা দ্বারা ডিনোট করব। তাহলে আমরা এই কাজটা করতে চাই, এই কারণে আমরা লিখলাম টেকিং ডেল্টা ইজ ইকাল টু এপসিলন বাই 3 দেন উই হ্যাভ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমাদের এই রেজাল্টটা কিন্তু আসেই। আমরা তাহলে এপসিলন বাই 3 ছিল, সেটার পরিবর্তে ডেল্টা লিখলাম। তাহলে এখান থেকে আমরা লক্ষ্য করি তাহলে আমাদের যে ইউনিফর্ম কন্টিনিউটি হওয়ার যে শর্ত, সেটা কিন্তু পুরোটা আমরা পেয়ে গেলাম। তাহলে কাজে আমরা বলতে পারি আমাদের যে ফাংশনটা আমরা চুজ করেছি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব অন ওপেন ইন্টারভ্যাল -1 to 1, তাহলে এই ইন্টারভ্যালের ভেতরে ফাংশনটা ইউনিফর্ম কন্টিনিউয়াস আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, এরপরে আমরা আসি নেক্সট স্লাইডে। এখানে একটা ইম্পর্টেন্ট থিওরাম আছে, হ্যাঁ সেই থিওরামটা সম্পর্কে আমরা একটু জানি। থিওরামটা বলার আগে আমি বলতে চাচ্ছি একটা ফাংশন যদি ক্লোজ ইন্টারভ্যালের ভিতরে কন্টিনিউয়াস হয়, তাহলে ওই ফাংশনটা ইউনিফর্ম কন্টিনিউয়াস হবে। তাহলে কাজেই একটা ফাংশন স্বাভাবিকভাবে কন্টিনিউয়াস ফাংশন ইজ নট ইউনিফর্মলি কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস ফাংশন ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে না। কিন্তু ওই কন্টিনিউয়াস ফাংশনটা যদি ক্লোজ ইন্টারভ্যালের ভিতরে কন্টিনিউয়াস হয়, তাহলে সেটাকে ইউনিফর্মলি কন্টিনিউয়াস আমরা দেখাতে পারবো, সেটাই আমরা প্রমাণ করতে চাই। এই জন্য বলছি ইফ এ ফাংশন এফ ইজ কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভ্যাল এবি দেন ইট ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন দ্যাট ইন্টারভ্যাল। তাহলে ক্লোজ ইন্টারভ্যালের ভিতরে কন্টিনিউয়াস ফাংশন দেওয়া আছে, তাহলে আমাদের প্রমাণ করতে হবে এটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস। তো এখন আমাদের কন্টিনিউয়াস দেওয়া আছে, তাদের কথাগুলো আমরা একটু বলি। সিন্স এফ এক্স ইজ কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভ্যাল এবি implies that f of x is bounded on closed interval ab। অর্থাৎ আমরা বলতে চাই এর আগের লেকচারে আমরা দেখেছি কন্টিনিউয়াস ফাংশন ইজ এ বাউন্ডেড ফাংশন। কন্টিনিউয়াস ফাংশন যদি ক্লোজ ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হয়, তাহলে ওই ফাংশনটা অবশ্যই বাউন্ডেড হবে। তাহলে সেটার প্রেক্ষিতে আমরা লিখতে পারি f of x is bounded। তাহলে এখন আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যে কথাটা বলতে চাই, যেহেতু আমাদের ইন্টারভ্যালটা ক্লোজ ইন্টারভ্যাল দেওয়া আছে, তাহলে এই ক্লোজ ইন্টারভ্যাল এবিকে আমরা এন সংখ্যক ছোট ছোট ইন্টারভ্যালে বিভক্ত করব, ছোট ছোট ইন্টারভ্যালে বিভক্ত করব। সেই ইন্টারভ্যালগুলো হচ্ছে আমাদের, আগে আমরা চিত্রটা একটু দেখি। চিত্রটা আমরা দেখি, এটা হলে এ বিন্দু আর এটা হচ্ছে আমাদের বি বিন্দু। এটাকে ছোট ছোট ভাগ করেছি। তাহলে এই বিন্দুটার একটা নতুন নাম দিলাম x0, তারপরে x1 x2 এইভাবে আপ টু xr -1 xr +1, তারপরে আসছে xn -1 xn, আবার xn সমান কত b। তাহলে এই ছোট ছোট ইন্টারভ্যালে একে আমরা ভাগ করলাম। সেই ভাগগুলো আমরা দেখিয়েছি। এ আর x0 বা x0 একই বিন্দু, তারপরে x1 অর্থাৎ এই ইন্টারভ্যালটা, তারপরেরটা দ্বিতীয়টা এইটা, তারপরে আর সংখ্যক এইটা, তারপরেরটা এইটা, এইভাবে শেষেরটা হবে এই ইন্টারভ্যালে আমরা ভাগ করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার যে কাজটা করতে চাচ্ছি, তাহলে আমাদের ফাংশনটা ক্লোজ ইন্টারভ্যাল এবিতে কন্টিনিউয়াস দেওয়া আছে। এখন আমাদের প্রশ্ন, আমরা যখন ছোট ছোট ভাগ করলাম, তাহলে এই ছোট ছোট ভাগ বা সাব ইন্টারভ্যালে ফাংশনগুলো কি কন্টিনিউয়াস হবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই কন্টিনিউয়াস হবে, কারণ
এখানে কোথাও যদি কন্টিনিউয়াস না হয় তাহলে আমরা তো ফাংশনটাকে কন্টিনিউয়াস বলতে পারবো না। তাহলে কাজেই একে আমরা যখন ছোট ছোট ইন্টারভ্যালে ভাগ করব তাহলে সেখানেও ফাংশনটা অবশ্যই কন্টিনিউয়াস হবে। তাহলে এই কন্টিনিউটির জন্য আমরা যে কোনো একটা সাব ইন্টারভ্যাল থেকে দুটো বিন্দু চুজ করলাম, পি এবং কিউ। এই যে আমরা লিখেছি মডুলাস অফ এফ অফ পি মাইনাস এফ অফ কিউ লেস দেন এপসিলন বাই 2, অথবা এপসিলন, আমাদের কাজের সুবিধার্থে আমরা এপসিলন বাই 2 চুজ করেছি। whenever P and Q are in the same sub interval। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু প্রত্যেকটা সাব ইন্টারভ্যালে ক্লোজ এবং কন্টিনিউয়াস, তাহলে কাজে আমরা যে কোনো একটা সাব ইন্টারভ্যাল যদি চুজ করে এবং তার ভিতরে যদি পি এবং কিউ বিন্দুকে আমরা চুজ করি তাহলে সেটা অবশ্যই কন্টিনিউয়াস হবে। তাহলে তার প্রেক্ষিতে আমরা এই কাজটা করলাম আর কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ আমাদের এরপর আমরা যে ভাগগুলো করলাম সেই ভাগগুলোর আমরা লেন্থ বের করব। অর্থাৎ আমি এখানে একটু দেখাই। আমরা মোটামুটি দেখাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা চাচ্ছি এই যে সাব ইন্টারভ্যাল, এই সাব ইন্টারভ্যালগুলোর দৈর্ঘ্য কত বা তাদের লেন্থ কত, আমরা সেই লেন্থটা বের করতে চাচ্ছি। সেই লেন্থটাকে আমরা ধরলাম ডেল্টা আর দ্বারা। জেনারেল লেন্থটা হচ্ছে ডেল্টা আর ইজ ইকাল টু এক্স আর মাইনাস 1, যেখানে আর ইকুয়াল 1 টু আপ টু এন। তাহলে শিক্ষার্থীবৃন্দ এখান থেকে খেয়াল করে আমরা যদি আর এর মান 1 বসিয়ে দেই তাহলে এখানে আমি পাবো ডেল্টা 1 ইজ ইকাল টু কত, x1 মাইনাস x0 মানে এই যে দৈর্ঘ্যটা। তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের ডেল্টা 1। এইভাবে অন্যান্যগুলো এটা আমরা পাবো ডেল্টা আর, এটা পাবো ডেল্টা আর প্লাস 1, এটা পাবো কত, ডেল্টা এন। এইভাবে দৈর্ঘ্যগুলো পেয়ে গেলাম। কিন্তু খেয়াল করতে হবে এই দৈর্ঘ্যগুলো কিন্তু সমান না। তাহলে এই দৈর্ঘ্যগুলো যেহেতু সমান না, তাহলে এই দৈর্ঘ্যগুলোর মধ্যে ছোট বড় আছে। তো এই দৈর্ঘ্যগুলোর মধ্যে যে দৈর্ঘ্যটা সবচেয়ে ছোট তার আমরা একটা নতুন নাম দিলাম ডেল্টা। তার নাম দিলাম আমরা ডেল্টা ইজ ইকুয়াল টু মিনিমাম অর্থাৎ সবচেয়ে ছোট কার, এই ডেল্টা 1, ডেল্টা 2 আপ টু ডেল্টা এন। তার এই দৈর্ঘ্যগুলোর মধ্যে যে দৈর্ঘ্যটা সবচেয়ে ছোট হবে তার নতুন নাম আমরা দিলাম ডেল্টা, অর্থাৎ ডেল্টা ইজ ইকুয়াল টু মিনিমাম অফ ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা এন। আশা করি এটা বুঝতে পেরেছো। হ্যাঁ, ছবিটা ভালো করে খেয়াল করবা, তাহলে অবশ্যই বুঝতে পারবা। এবার আমরা যে কাজটা করতে চাই, লেট এক্স ওয়াই বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এবি। আমরা ক্লোজ ইন্টারভ্যাল এবির ভিতরে যে কোনো দুটো বিন্দু এক্স ওয়াই নিব। এক্স ওয়াই দুটা বিন্দু নিলাম ক্লোজ ইন্টারভ্যাল এবি, কিন্তু বলা আছে মডুলাস এক্স মাইনাস ওয়াই লেস দেন ডেল্টা। ডেল্টা মানে কি? ডেল্টা মানে কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এই দৈর্ঘ্যগুলোর মধ্যে যে দৈর্ঘ্যটা সবচেয়ে ছোট সেটি হচ্ছে আমাদের ডেল্টা। তা আমরা যদি মনে করে এই দৈর্ঘ্যটা সবচেয়ে ছোট, তাহলে এক্স এবং ওয়াই কোথায় থাকবে? এক্স এবং ওয়াই, হ্যাঁ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এক্স এবং ওয়াই লেস দেন ডেল্টা যেহেতু, তাহলে এক্স এবং ওয়াই যে কোনো একটা সাব ইন্টারভ্যালের ভেতর থাকবে। অর্থাৎ যে সাব ইন্টারভ্যালটা সবচেয়ে ছোট এক্স এবং ওয়াই সেই ইন্টারভ্যালের ভিতরে থাকবে। তাহলে আমরা এখান থেকে বলতে চাই যদি এক্স ওয়াই, যদি এক্স এবং ওয়াইয়ের পার্থক্যটা, এক্স এবং ওয়াইয়ের পার্থক্য এক্স মাইনাস ওয়াই লেস দেন ডেল্টা হয়, তাহলে আমরা অবশ্যই বলতে পারবো এক্স মাইনাস ওয়াই লেস দেন ডেল্টা আর, যেখানে আর হচ্ছে আমাদের 1 টু আপ টু এন পর্যন্ত। হ্যাঁ, আপ টু এন পর্যন্ত। কারণ দেখো ডেল্টা আর ডেল্টা আর এর মধ্যে পার্থক্য কি? ডেল্টা এবং ডেল্টা আর কিন্তু সমান হতে পারে, অথবা ডেল্টার চেয়ে ডেল্টা আর কি হবে, বড় হবে। কারণ ডেল্টাটা হচ্ছে মিনিমাম, আর ডেল্টা আর কিন্তু মিনিমাম না। ডেল্টা আর মিনিমাম হতে পারে, নাও পারে। যদি মিনিমাম হয় সমান হবে, আর যদি মিনিমাম না হয় তাহলে বড় হবে। তাহলে এইবার আমরা আসি,
এবার আমরা বলতে চাচ্ছি ইফ এক্স ওয়াই লাই ইন দ্য সেম সাম ইন্টারভেল দেন ফ্রম 1 এ আমাদের লেখা আছে মডুলাস এফ অফ পি মাইনাস এফ অফ কিউ লেস দেন এপসিলন বাই 2, এটা আমাদের 1 নম্বর সমীকরণ ছিল। এইবার আমরা যে এক্স এবং ওয়াই ডেল্টা লেস দেন ডেল্টা পেয়ে গেলাম, অর্থাৎ এক্স এবং ওয়াই যে ক্লোজ ইন্টারভেল এবির ভিতরে আছে, আমরা এখান থেকে যে বলতে চাই এক্স এবং ওয়াই যদি যে কোনো সাব ইন্টারভেলের ভেতরে থাকে, এখানে থাকুক বা এখানে থাকুক বা এখানে থাকুক, তাহলে আমরা এই 1 নম্বর যে সমীকরণটা আমরা পেয়েছি তার আলোকে আমরা লিখতে পারি ইন দ্য লাইট অফ ইকুয়েশন 1 আমরা লিখতে পারি মডুলাস এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়াই লেস দেন এপসিলন বাই 2, যেটা আমাদের আছে। আবার এপসিলন বাই 2 লেখা যায় কি লেস দেন এপসিলন, আর হোয়েন এভার মডুলাস এক্স মাইনাস ওয়াই লেস দেন ডেল্টা, এটা আমাদের আছেই। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে লিখতে পারি মডুলাস এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়াই লেস দেন এপসিলন, আর হোয়েন এভার মডুলাস এক্স মাইনাস ওয়ান লেস দেন ডেল্টা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, এটা কিন্তু আমাদের ইউনিফর্ম কন্টিনিউটির যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটা আমরা পেয়ে গেলাম। অর্থাৎ আমরা বলতে চাই এক্স এবং ওয়াই যদি একই সাব ইন্টারভেলে থাকে তাহলে আমাদের প্রমাণ ওকে। এইবার আমরা বলছি ইফ এক্স ওয়াই ডু নট লাই ইন দ্য সেম সাব ইন্টারভেল, অর্থাৎ এবার আমরা বলতে চাই এক্স এবং ওয়াই একই সাব ইন্টারভেলে নেই, কিন্তু তারা দুটা পাশাপাশি সাব ইন্টারভেলে আছে। they must lie into consecutive sub intervals with a common in point say xr। অর্থাৎ আমি বলতে চাই আমরা শুধু এটুকুই আলোচনা করি, এই যে এটুকু নিয়ে আমরা বলতে চাচ্ছি এক্স এবং ওয়াই একই সাব ইন্টারভেলে নেই, অর্থাৎ এক্স আছে আমরা মনে করলাম এক্স আছে এই ইন্টারভেলে, ওয়াই আছে এই ইন্টারভেলে, তাহলে কি ঘটে? কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কিন্তু এই কমন বিন্দুটা, অর্থাৎ এই ইন্টারভেলটা যখন আমি চুজ করব তখন কিন্তু এক্স আর তার প্রান্ত বিন্দু আছে, আবার যখন এক্স এই ইন্টারভেল চুজ করব তখন কিন্তু এক্স আর প্রান্ত বিন্দু আছে। তাহলে আমি যখন এই ইন্টারভেলের মধ্যে চুজ করব তখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করি এক্স এবং এক্স আর, যেহেতু ইন্টারভেলটা ক্লোজ, তাহলে এক্স আর অবশ্যই ইন্টারভেলের মধ্যে আছে। তাহলে কাজে আমরা এখানে লিখতে পারি 1 নম্বর সমীকরণের সাপেক্ষে লিখতে পারি মডুলাস এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স আর লেস দেন এপসিলন বাই 2। একইভাবে আমি যখন এই ইন্টারভেলটা চুজ করব তখন কিন্তু প্রান্তবিন্দু এক্স আর, যেহেতু ইন্টারভেলটা ক্লোজ, এক্স আর কিন্তু এই ইন্টারভেলের সাথে আছে, অর্থাৎ এক্স আর এবং ওয়াই এই সাব ইন্টারভেলে আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি মডুলাস এফ অফ এক্স আর মাইনাস এফ অফ ওয়াই লেস দেন এপসিলন বাই 2, তাহলে আমরা লিখতে পারি এখান থেকে আমরা তাহলে সহজেই দেখতে পাচ্ছি। তাহলে এইবার আমাদের করণীয় হলো শিক্ষার্থীবৃন্দ, আমাদের দেখাতে হবে মডুলাস এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়াই লেস দেন এপসিলন। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা লক্ষ্য করি, তাহলে আমরা লিখতে পারি মডুলাস এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়াই, এটাকে আমরা একটু যোগ বিয়োগ করলাম, মাইনাস এফ অফ এক্স আর প্লাস এফ অফ এক্স আর যোগ বিয়োগ করলাম, তারপরে দুটাকে আলাদা করলে এটাকে মডুলাসের ফর্মুলা অনুযায়ী ভেঙে দিলে লেস দেন ইকুয়াল টু চিহ্ন আসলো, আর প্রথমটার মান আমাদের দেওয়া আছে লেস দেন এপসিলন বাই 2, দ্বিতীয়টাও লেস দেন এপসিলন বাই 2, দুটা যোগ করলে লেস দেন এপসিলন হয়ে গেল। তার মানে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি বিন্দু দুটা একই সাব ইন্টারভেলে থাকে তাহলেও ইউনিফর্মলি কন্টিনিউয়াসের শর্ত মানে, আর যদি তারা দুটা পাশাপাশি সাব ইন্টারভেলে থাকে তাহলেও ইউনিফর্মলি কন্টিনিউয়াসের শর্ত মানে। তাদের কাজে আমরা ওভারঅল বলতে চাই যদি কোনো কন্টিনিউয়াস ফাংশন ক্লোজ ইন্টারভেলের ভিতরে থাকে তাহলে ওই ফাংশনটা ক্লোজ ইন্টারভেলের ভিতরে অবশ্যই ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এটা একটা খুবই ইম্পর্টেন্ট থিওরাম। এরপর আমরা একটু এক্সাম্পল দিই। তাহলে এখানে বলা আছে শো দ্যাট দ্য ফাংশন এফ ডিফাইন্ড বাই এফ এক্স ইজ ইকুয়াল টু 1 বাই এক্স 0 লেস দেন এক্স লেস দেন 1 ইজ কন্টিনিউয়াস বাট নট ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন 0 1। অর্থাৎ বলতে চাচ্ছি আমরা ফাংশনটা কন্টিনিউয়াস হবে ওপেন ইন্টারভেল 0 1-এ, কিন্তু ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে না। আমরা এই পার্থক্যটা একটু দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। প্রথমে কন্টিনিউটি দেখি, কন্টিনিউটির কাজটা অতি সহজ। আমরা
কন্টিনিউটির ক্ষেত্রে জানি ফাংশনটা লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু সমান হবে, অর্থাৎ কোনো একটা বিন্দু ধরবো আমরা ইন্টারভ্যালের ভেতরে, সেই বিন্দুতে ফাংশনটার লিমিটিং ভ্যালু এবং ফাংশনাল ভ্যালু সমান হবে। আমাদের ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকাল টু 1/x দেওয়া আছে, ইন্টারভ্যালটা 0 1 দেওয়া আছে। আমরা যে কোনো একটা বিন্দু চুজ করলাম এ বিলংস টু ওপেন ইন্টারভ্যাল যেহেতু দেওয়া আছে 0 1, আমরা চুজ করলাম এ বিলংস টু 0 1। এটা দ্বারা বোঝা গেল এ বিন্দুর মান 0 এবং 1 না, অর্থাৎ এ বিন্দুর মান 0 এবং 1 এর মধ্যবর্তী যত মান আছে তার যে কোনো মানের জন্য এটা সত্য হবে। তাহলে আমরা ফাংশনাল ভ্যালুটা বের করি। এ বিন্দুতে ফাংশনাল ভ্যালু কত, অর্থাৎ বিন্দুটা বসিয়ে দেবো আমরা এফ অফ এ ইজ ইকাল টু 1/a। এটা হচ্ছে আমাদের ফাংশনাল ভ্যালু। এইবার আমরা বের করব লিমিটিং ভ্যালু। লিমিটিং ভ্যালুটা কি? লিমিট এক্স টেন্স টু এ। আমাদের ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স, আমরা মানটা বসিয়ে দেই। এক্স টেন্স টু এ, এফ অফ এক্স এর মান 1/x, লিমিট বসিয়ে দিলে 1/a। খেয়াল করি এখানে কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এর মান যদি 0 হতো তাহলে কিন্তু ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যেত, কিন্তু আমাদের এখানে কিন্তু এর মান 0 দেওয়া নেই, তো কাজে কোনো অসুবিধা নেই। তাহলে আমরা ফাংশনাল ভ্যালু 1/a পেয়েছি আর লিমিটিং ভ্যালু 1/a পেয়ে গেলাম। তাহলে কাজে আমরা বলতে পারি আমাদের ফাংশনটা কন্টিনিউয়াস বলতে পারি। অর্থাৎ এখানে এই জন্য বলা আছে বাট এ বিলংস টু ওপেন ইন্টারভ্যাল 0 1 ইজ আরবিট্রারি, অর্থাৎ 0 1 ইন্টারভ্যালের মধ্যে এর মান যে কোনো মান হতে পারে, কিন্তু যে কোনো মানই আপনি বসিয়ে দেন এখানে এর মান 0 1 এর মধ্যবর্তী, তাহলে কিন্তু কোনো অবস্থাতে ফাংশনটা আনডিফাইন হবে না। তো কাজে আমরা বলতে পারি আমাদের ফাংশনটা কন্টিনিউয়াস। এইবার বলা হচ্ছে ফাংশনটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে না। এটাই হলো আমাদের মূল প্রশ্ন এবং এটা গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করতে হবে। প্রথমে আমরা বলতে চাই, now we have to show that f is not uniformly continuous on open interval 0 1। আমরা আমাদের প্রমাণের স্বার্থে আমরা ধরে নিলাম আমাদের ফাংশনটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস। let us suppose that f is uniformly continuous on 0 1, then by definition, তো আমরা যেহেতু ধরলাম ফাংশনটা আমাদের ইউনিফর্মলি কন্টিনিউয়াস, তাহলে কাজে আমরা ইউনিফর্মলি কন্টিনিউয়াসের ডেফিনিশনে যে আমরা কথাগুলো দেখেছি সেই কথাগুলোই হুবহু এখানে লিখলাম। given epsilon greater than 0 there existed delta is equal to delta of epsilon greater than 0 such that modulus f of x1 minus f of x2 less than epsilon whenever x1 x2 belongs to I and modulus x1 minus x2 less than delta। তার মানে এইটা হচ্ছে আমাদের ইউনিফর্মলি কন্টিনিউটি হওয়ার শর্ত। তাহলে এই শর্তগুলো যদি মেনে চলে তাহলে আমরা ফাংশনটাকে ইউনিফর্মলি কন্টিনিউয়াস বলতে পারবো। তো এইবার আমরা আমাদের প্রমাণ করতে হবে এ ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে না, অর্থাৎ এটার বিপরীত কিছু আসতে হবে। তা এখন আসি প্রমাণের জন্য। সিন্স এপসিলন অ্যান্ড 1/delta টু পজিটিভ রিয়েল নাম্বারস, তা আমরা এখানে দেখতে পাচ্ছি এপসিলন অলওয়েজ পজিটিভ, ডেল্টাও পজিটিভ। ডেল্টা যদি পজিটিভ হয় তাহলে 1/delta অবশ্যই পজিটিভ। 1/deltaটা এখানে একটু টেকনিক আছে। 1/deltaটা আমাদের ফাংশনটা দেওয়া আছে 1/x, আমরা এই জন্য ডেল্টাটাকেও ধরবো 1/delta, এইভাবে ধরবো, একটু টেকনিক 1/delta। তাহলে দুইজনে পজিটিভ হয়ে গেল, এপসিলন এবং 1/delta দুটোই পজিটিভ। তাই কাজে আমরা বলতে পারি, অর্থাৎ আমরা বলতে চাই এখানে আমি একটা যে থিওরাম ব্যবহার করব সেটা হচ্ছে আর্কিমিডিয়ান প্রপার্টি অফ রিয়েল নাম্বার। তাহলে তার কথা অনুযায়ী আমরা অগ্রসর হতে চাই। আর্কিমিডিয়ান প্রপার্টি অফ রিয়েল নাম্বারের দুটা রিয়েল নাম্বার লাগে এইরকম এক্স ওয়াই। আমরা মূল সূত্রটা একটু লিখি। ফর অল এক্স ওয়াই গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট n বিলংস টু n। যদি কোনো ন্যাচারাল নাম্বার n পাওয়া যায় তাহলে থিওরামটা বলে nx গ্রেটার দেন y। এটা হচ্ছে আমাদের আর্কিমিডিয়ান প্রপার্টি অফ রিয়েল নাম্বার। আমরা ঠিক এই সূত্রটাই এখানে ইউজ করতে চাই। তাহলে আমাদের এখানে n এর মান n তো আছে, আমাদের থিওরামও এখানেও n আছে, তাহলে n ইন্টু
1/ডেল্টাকে আমরা এখানে x ধরতে চাই, 1/ডেল্টা গ্রেটার দেন y, যেটা ওয়াইটাকে আমরা ধরতে চাই, এপসিলনকে ওয়াই ধরতে চাই, তাহলে আমরা লিখলাম এখানে এপসিলন, অর্থাৎ n/ডেল্টা গ্রেটার দেন 1। এটাকে আমরা একটা নাম্বার দিয়ে রাখলাম। আশা করি এই অংশটা, এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে এইভাবে তোমাকে ট্রাই করতে হবে। হ্যাঁ, এরপর আমরা x1 এবং x2 দুটা মান ধরে নিব। সেই মান দুটো আমরা পছন্দ মতো ধরবো। লেট x1 ইজ ইকাল টু ডেল্টা বাই n অ্যান্ড x2 ইজ ইকাল টু ডেল্টা বাই 2n। এখানে এমনভাবে ধরতে হবে যেন মডুলাস x1 মাইনাস x2 লেস দেন ডেল্টা আসে। তাহলে এটা যখন আমি কনফার্ম হব x1 এবং x2 ডিফারেন্সটা লেস দেন ডেল্টা, তাহলে আমরা বলতে পারবো তাহলে আমাদের এই মান ধরাটা সঠিক আছে। যদি কোনো সময় দেখা যায় এই মান সঠিক নেই, তখন আবার অন্য মান ধরতে হবে। হ্যাঁ, এইভাবে তোমাকে এই ধরনের অঙ্ক করতে হবে। তাহলে আমরা এখন টেস্ট করি। x1 এর মান বসিয়ে দিলাম ডেল্টা বাই n, আর x2 মান বসিয়ে দিলাম ডেল্টা বাই 2n। এটা যোগ বিয়োগ করবে, ডেল্টা বাই 2n আসবে। আর যেহেতু এরা দুটোই পজিটিভ, কাজে মডুলাস আমরা ব্যবহার করিনি। আচ্ছা, এখানে যেহেতু n ন্যাচারাল নাম্বার, n এর মান 1 2 3 4 যাই বসিয়ে দিই না কেন, সেটা অলওয়েজ লেস দেন ডেল্টা হবে। তাহলে কাজে বলতে পারি মডুলাস x1 মাইনাস x2 লেস দেন ডেল্টা। তাহলে আমরা বলতে চাই আমরা যে মান এখানে চুজ করেছি সেই মান চুজ করাটা সঠিক আছে। এরপরে আমরা আসি, তাহলে আমরা বলতে পারলাম মডুলাস x1 মাইনাস x2 লেস দেন ডেল্টা। এবার আমরা আসি মডুলাস f অফ x1 মাইনাস f অফ x2 লেস দেন ডেল্টা হয় এপসিলন হয় কিনা। এবার আমরা আসি, আমরা মানটা বসিয়ে দিলাম। f অফ x1 এর মান 1/x1, f অফ x2 মান, এখানে একটু মিস্টেক আছে, y1 না, এটা হবে আমাদের x2 হবে। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হবে x2 হবে। x2। এরপরে আমরা এটা বিয়োগ করলাম, বিয়োগ করার পর n/ডেল্টা আসে। যা দেখো এখানে আমরা আমাদের 1 নম্বর সমীকরণ লেখা আছে n/ডেল্টা গ্রেটার দেন এপসিলন। তাহলে আমরা বলতে পারি n/ডেল্টা গ্রেটার দেন এপসিলন, অর্থাৎ মডুলাস f অফ x1 মাইনাস f অফ x2 গ্রেটার দেন এপসিলন আসলো। তার মানে আমাদের ফাংশনটা যদি ইউনিফর্মলি কন্টিনিউয়াস হতো তাহলে আমরা এখানে পেয়ে যেতাম কি লেস দেন এপসিলন, কিন্তু আমরা সেটা পাইনি, পেয়েছি গ্রেটার দেন এপসিলন। তার কাজে আমরা বলবো ফাংশনটা আমাদের ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে না। ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে না, এই কথাটাকে আমরা বলবো হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। কন্ট্রাডিকশন মানে যেটা আমরা পেতে চাই সেটা না হয়ে বিপরীত কিছু হওয়া। তাহলে আমরা দেখলাম আমাদের ফাংশনটা, আমরা যে ফাংশনটা চুজ করেছি 1/x, এই ফাংশনটা কন্টিনিউয়াস হয় কিন্তু ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয় না। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, ইউনিফর্মলি কন্টিনিউটি এবং কন্টিনিউটি আমাদের এখানে শেষ। আশা করি সবাই উপভোগ করলা। তোমরা যদি এটা একটু প্র্যাকটিস করো তাহলে এটার আলোকে তুমি আরও অনেক কিছু শিখতে পারবা, অনেক কিছু নিজেই করতে পারবা। সবাই ভালো থাকে এই প্রত্যাশাকে শেষ করছি। আল্লাহ হাফেজ।